যুবশক্তি কার্ড নিয়ে তো ইদানিং প্রচুর চর্চা হচ্ছে তাই না? কিন্তু সবার মনে এখন একটাই বড় প্রশ্ন, প্রস্তাবিত এই স্কিমটা আসলে কাজ করবে কিভাবে? সত্যি কি অ্যাকাউন্টে ৩,০০০ টাকা আসবে? এই কৌতূহল কিন্তু একদমই স্বাভাবিক। তাই আজ আমরা এই পুরো ব্যাপারটা একদম নিরপেক্ষভাবে ধাপে ধাপে ডিকোড করে ফেলব। আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত। বহু আলোচিত এই প্রস্তাবিত আর্থিক সহায়তা প্রকল্পটির একেবারে খুঁটিনাটি আজ আমরা বিশ্লেষণ করব। আসুন দেখে নেই এর ভেতরে ঠিক কি কি চমক রয়েছে। তাহলে আমাদের আজকের আলোচনার রোডম্যাপটা একটু দেখে নেওয়া যাক। আমরা এর মূল প্রতিশ্রুতি, যোগ্যতা, যাচাই প্রক্রিয়া, সময়সূচি, অর্থনৈতিক বিতর্ক এবং সবশেষে চাকরি প্রার্থীদের পরবর্তী পদক্ষেপগুলো পরপর সংক্ষেপে আলোচনা করব। প্রথমেই আসা যাক প্রতিশ্রুতির কথায়। যে বিষয়টা নিয়ে রাজ্য জুড়ে এত উন্মাদনা, চলুন তার একদম মূলে ঢোকা যাক। ৩,০০০। হ্যাঁ, এই সংখ্যাটাই এখন সব আলোচনার কেন্দ্রে। বিজেপির প্রস্তাব অনুযায়ী যতদিন না স্থায়ী চাকরি মিলছে ততদিন চাকরিপ্রার্থীদের অন্তর্বর্তীকালীন বেকার ভাতা হিসেবে প্রতি মাসে এই ৩,০০০ টাকা করে দেওয়ার কথা বলা হয়েছে। এখানে পলিসির বিবর্তনটা কিন্তু দারুণ। আগের যুবসাথী প্রকল্পের কথা নিশ্চয়ই মনে আছে। সেখানে মাসে ১৫০০ টাকা দেওয়া হতো ঠিকই, কিন্তু আবেদন প্রক্রিয়াটা বড্ড জটিল ছিল, অনেকেই বাদ পড়েছিলেন। নতুন প্রস্তাবে কিন্তু সেই ফাঁকফোকরগুলো বন্ধ করার চেষ্টা হয়েছে। ভাতার পরিমাণ সরাসরি দ্বিগুণ করা হয়েছে, আর পুরো প্রসেসটাকে অনেক বেশি ডিজিটাল আর সহজ করার উপর জোর দেওয়া হয়েছে। এবার আসা যাক যোগ্যতা আর নথিপত্রের বিষয়ে। কারা এই সুবিধা পাবেন আর কি কি কাগজি বা লাগবে? সবচেয়ে দরকারি কাজ হল সঠিক প্রমাণপত্রগুলো জোগাড় করা, যেমন ধরুন পরিচয়ের জন্য আধার কার্ড আর ভোটার কার্ড। সাথে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ তো লাগছেই। আর যেহেতু এটা বেকার ভাতা, তাই আবেদনকারী যে বর্তমানে বেকার তার একটা আনএমপ্লয়মেন্ট ডিক্লারেশন দিতে হবে। এর পাশাপাশি ব্যাংক ডিটেলস, পাসপোর্ট সাইজ ছবি আর একটা অ্যাক্টিভ মোবাইল নম্বর কিন্তু মাস্ট। আরেকটা কথা, বয়সসীমা ওই আগের মতোই ২১ থেকে ৪০ বছরের মধ্যে থাকার সম্ভাবনা প্রবল। এখানে একটা বেশ মজার ব্যাপার আছে। কার্ড শব্দটা শুনে অনেকেই ভাবছেন হয়তো এটিএম কার্ডের মতো পকেটে রাখার কোনো প্লাস্টিক কার্ড দেওয়া হবে। আসলে তা নয়, এটা সম্ভবত একটা ডিজিটাল ইউনিক আইডি নম্বর হতে চলেছে। এই আইডি দিয়েই স্ট্যাটাস ট্র্যাক করা বা অন্যান্য সরকারি সুবিধার আপডেট পাওয়া যাবে। এর পরের ধাপটা হল ভেরিফিকেশন, আর এখানেই রয়েছে সবচেয়ে বড় চমক। আগে যারা যুবসাথীর টাকা পেতেন তারা হয়তো ভাবছেন যে নতুন এই টাকাটাও আপনা আপনি অ্যাকাউন্টে চলে আসবে। না, ব্যাপারটা একদমই সেরকম নয়। পুরনো তালিকা বাতিল হতে চলেছে। সকলকেই একদম নতুন করে প্রমাণ করতে হবে যে তারা এখনও বেকার অবস্থাতেই আছেন। আর এই যাচাই প্রক্রিয়াটা কিন্তু বেশ কড়াকড়ি হতে চলেছে। প্রশাসন রীতিমতো কয়েক স্তরের একটা চেকিং সিস্টেম তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। প্রথমে ব্লক স্তরে কাগজপত্রের ভেরিফিকেশন, তারপর আধার আর ব্যাংকের ডিজিটাল লিঙ্কিং চেক করা, আর সবশেষে মোবাইল ওটিপি ভেরিফিকেশন তো থাকছেই। উদ্দেশ্য একদম পরিষ্কার, কোনো ভুয়ো মানুষ নয়, শুধুমাত্র প্রকৃত চাকরি প্রার্থীরাই যেন এই ভাতা পান। এবার দেখে নেই এই পুরো প্রক্রিয়াটার সময়সূচি। সবার মনেই তো ঘুরপাক খাচ্ছে, টাকাটা কবে থেকে ঢোকা শুরু হতে পারে? দেখুন, প্রশাসনিক সূত্র যা বলছে তাতে আমাদের একটু বাস্তববাদী হতে হবে। মে মাসটা তো মূলত নতুন সরকার গঠন আর প্রশাসনিক পরিকাঠামো গুছিয়ে নিতেই কেটে যাবে। তাই খুব বাস্তবসম্মতভাবে ভাবলে জুন মাস থেকেই এই নতুন প্রকল্পের টাকা দেওয়া শুরু হওয়ার সবচেয়ে জোরালো সম্ভাবনা রয়েছে। তবে এই পুরো আলোচনার একটা অন্য দিকও আছে। এই সুবিশাল উদ্যোগের পেছনে যে আর্থসামাজিক বিতর্কটা চলছে সেটাও একটু খতিয়ে দেখা দরকার। একদিকের সুবিধেগুলো কিন্তু বেশ স্পষ্ট। চাকরির পরীক্ষার কোচিংয়ের খরচ সামলানো হোক বা পরিবারের ওপর থেকে একটু আর্থিক চাপ কমানো, এই অন্তর্বর্তীকালীন সাহায্যটা অনেকের জন্যই বড় স্বস্তির কারণ। কিন্তু উল্টো দিকে অর্থনীতিবিদ আর বিশেষজ্ঞরা বেশ কিছু যৌক্তিক প্রশ্ন তুলছেন। এই বিপুল পরিমাণ টাকার যোগানটা আসবে কোথা থেকে? বছরের পর বছর কি এটা টানা সম্ভব? আর সবচেয়ে বড় কথা, ভাতার বদলে স্থায়ী চাকরির সুযোগ তৈরি করাটাই কি আসল লক্ষ্য হওয়া উচিত নয়? বিতর্ক তো চলবেই, কিন্তু এই মুহূর্তে চাকরি প্রার্থীদের ঠিক কী করা উচিত? চলুন পরবর্তী পদক্ষেপগুলো দেখে নেই। সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত কয়েকটা কাজ কিন্তু গুছিয়ে রাখা যায়। যেমন সমস্ত দরকারি ডকুমেন্টস আপডেট করে হাতের কাছে রেডি রাখা প্রয়োজন। সবচেয়ে বেশি জরুরি হল ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করানো, যাতে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটিতে কোনো সমস্যা না হয়। আর হ্যাঁ, একটা বিষয় খুব সাবধান, অনলাইনে টাকা পাইয়ে দেব বলে প্রচুর ভুয়ো পোর্টাল বা দালাল গজিয়ে উঠেছে। ওদের প্রতারণার ফাঁদে একদম পা দেওয়া চলবে না। শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তির ওপরই ভরসা রাখতে হবে। এই প্রস্তাবিত যুবশক্তি প্রকল্প
যে বেকার যুবক যুবতীদের জন্য একটা দারুণ সেফটি নেট তৈরি করবে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু দিন শেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়। এই আর্থিক সাহায্য তো একটা সাময়িক স্বস্তি, কিন্তু বেকারত্ব সংকটের দীর্ঘমেয়াদী সমাধানটা আসলে কি? আমাদের যুব সমাজের জন্য স্থায়ী কর্মসংস্থান নিশ্চিত হবে কিভাবে? বিষয়টা সত্যিই গভীরভাবে ভাবার মতো। আজকের এই তথ্যমূলক আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি পুরো প্রকল্পটার একটা পরিষ্কার চিত্র আমরা তুলে ধরতে পেরেছি।